হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু লার্ন ইংলিশ উইথ সুমেল। আজকে মূলত আমরা স্পোকেন ইংলিশের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা স্পোকেন ইংলিশ সম্পর্কিত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে কিভাবে আমরা ইংরেজি বাক্যগুলো গঠন করব। তো ইংরেজি বাক্য গঠন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হচ্ছে টেন্স জ্ঞান। অর্থাৎ আপনার থেকে ক্রিয়ার সাথে সময়ের যে সম্পর্ক, এই সম্পর্কটা যথাযথভাবে বুঝতে হবে। না হলে কিন্তু আপনি যখন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপান্তর করবেন এবং আপনার মনের ভাব প্রকাশ করবেন, তখন কিন্তু আপনার মধ্যে যে স্বতঃস্ফূর্ততা প্রকাশ, অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ করার যে ভঙ্গিটা, আপনি তা কখনোই রপ্ত করতে পারবেন না। কাজেই আপনার থেকে অবশ্যই টেন্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আমরা মূলত যেই টেন্স নিয়ে স্পেসিফিকলি আলোচনা করব, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুইটা টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজিতে বাক্য গঠনের মধ্যে 60% স্থান জুড়ে রয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স। কাজেই আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, তখন আপনার ওই কথা বলার মধ্যে 60% জায়গা জুড়ে থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার। কাজেই বুঝতে পারতেছেন আজকের এই আলোচনাটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনাদের জন্য। চলেন আমরা শুরু করি। প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি, প্রেজেন্ট সিম্পল টেন্স বলি অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। যেই বিষয়টা মূলত ভিত্তি, এটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে, করা হয় বা হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম। এইভাবেই কিন্তু আমরা যখন বাংলায় টেন্স পড়েছি, এইভাবেই কিন্তু উপস্থাপন করা হয়েছে। তো এগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। চলেন দেখি কি হয়। তো স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস ডট 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 ডট, অর্থাৎ সাবজেক্টের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম মানে মূল ভার্ব, অর্থাৎ মূল ভার্ব মানে মূল ক্রিয়াটা বসবে। অর্থাৎ আমরা যদি বলি ডু, ডিড, ডান, তাহলে এখানে বসবে কিন্তু ডু। ইট, অ্যাট, ইটেন, এখানে বসবে কিন্তু ইট, অর্থাৎ মূল ভার্বটাই কিন্তু এখানে বসবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, মূল ফর্মটাই এখানে বসবে। তো এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে কি, হি, শি, ইট অথবা যে কোনো একজন ব্যক্তি নাম অথবা যে কোনো একটা বিষয়ের নাম, তাহলে হবে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কিন্তু তা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো কি, হি, শি, ইট অথবা যে কোনো একজন ব্যক্তির নাম, সুমন, করিম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য যে কোনো পার্সনের সাথে যেই ফর্মটা বসবে, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এগুলোর সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হবে। তো আমি যদি ওয়ার্ক মানে কি ভার্বটাকে যদি কনসিডার করি, তাহলে আই হলে হবে আই ওয়ার্ক, উই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, দে ওয়ার্ক। আই থাকলে হবে আই ইট, উই ইট, ইউ ইট, দে ইট। আই প্লে, I play, we play, you play, they play, I do, we do, you do, they do। আর এদিকে হবে he works, she works, it works, he eats, she eats, it eats, he plays, she plays, it plays, he does, she does, it does। অর্থাৎ এগুলোর সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূলত হি, শি, ইট, যে কোনো নাম, এগুলোর সাথে আমরা এস অথবা ইএস বসাবো। এখন প্রশ্ন উঠে, কখন আমরা এস বসাবো আর কখন আমরা ইএস বসাবো, চলেন একটু দেখি। তো যদি ভার্বটা যদি ও এস, এস এ, সি এস, এক্স, জেড এগুলো দিয়ে যদি শেষ হয়, তাহলে বসবে ইএস। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ডু, এখানে ও দিয়ে শুরু হয়েছে, সেজন্য এর পাশে কি বসবে, ইএস। যদি এটা হি, শি, ইটওয়ালা কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, যদি ক্যাচ থাকে এটা হবে ক্যাচেস। যদি হি, শি, ইট দ্বারা কোনো সাবজেক্ট দিয়ে শুরু হয়, যেহেতু ক্যাচের সিএস লাস্টে, এই ভার্বের লাস্টে সিএস আছে, তাহলে এটার সাথে ইএস যুক্ত হবে। কাজেই এই লেটারগুলো যদি কোনো ভার্বের শেষে বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এগুলোর সাথে ইএস বসবে, অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস বসবে। প্রেজেন্ট সিম্পল টেন্সের মূল ফিচারগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। ফ্যাক্টস অ্যান্ড স্টেটমেন্ট দ্যাট আর অলওয়েজ ট্রু, অর্থাৎ এমন কোনো ফ্যাক্ট অথবা স্টেটমেন্ট আমরা বলবো যেটা সবসময় সত্য, এরকম হলে কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তারপর হচ্ছে স্টেটমেন্ট দ্যাট আর ট্রু ইন দ্য প্রেজেন্ট, বর্তমান সাপেক্ষে কোনো কিছু সত্য, এটা বোঝাতে গেলেও আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তারপর হলো
রুটিন অ্যাকশনস অর হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে কোনো রুটিন অ্যাকশন অথবা হ্যাবিট, আপনার কোনো অভ্যাস অথবা আপনার কোনো মানে কি রুটিন কাজ, যে কাজটা আপনি কোনো রেগুলার বেসিসে করেন, নিয়মিত কোনো বিরতিতে কোনো একটা কাজ করেন, এটা বোঝাতে গেলেও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। তারপর হচ্ছে টু রেফার টু শিডিউলড ইভেন্ট ইন দ্য ফিউচার, ভবিষ্যতের কোনো শিডিউল ইভেন্ট, যেমন ধরুন আগামী মাসে রমজান শুরু হবে, এটা কিন্তু হবে যখন আমরা বলতেছি তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই, এটা কি ফিউচার সিম্পল টেন্স হবে। এটা ফিউচার সিম্পল টেন্স করা যায়, কিন্তু আপনি এটা প্রেজেন্ট সিম্পল টেন্সেও লিখতে পারবেন। কাজেই ভবিষ্যতে নিশ্চয়তা অর্থে, অর্থাৎ যখন ভবিষ্যতের কোনো বিষয় আমরা শিডিউল ইভেন্ট হিসেবে রেফার করব, তখন আমরা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তারপর হচ্ছে টু গিভ ডিরেকশনস অর ইনস্ট্রাকশনস, যদি কেউ আপনাকে বলে যে কিভাবে আমি মিস্টার জামালের বাসাটা খুঁজতে পাই, তো আপনি যদি ইনস্ট্রাকশন দেন যে আপনি এই দিক দিয়ে গিয়ে ডানে মোড় নেন, তারপর বামে মোড় নেন, পরে নেক্সট গলিতে আপনি ওনার বাসাটা পাবেন, তাহলে এটা হচ্ছে একটা ডিরেকশনস। তো যখন কোনো ডিরেকশনস দেওয়া হবে অথবা যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়, আপনাকে যদি কোনো কেউ ইনস্ট্রাক্ট করে, তখন এটাও কিন্তু নির্দেশনা দেওয়া হয়, তখন কিন্তু এটাও প্রেজেন্ট সিম্পল টেন্সের অন্তর্ভুক্ত হবে। বাংলার ক্রিয়ার রূপটা আমাদের জানা প্রয়োজন, কারণ বাংলা ক্রিয়ার রূপটা যদি আমরা না জানি, তাহলে আমরা বাংলা সেন্টেন্সগুলোকে যখন ইংরেজিতে কনভার্ট করব তখন আমাদের সমস্যার সৃষ্টি হবে। তো আমরা বাংলার ক্রিয়ার রূপটা যদি জানতে চাই, তাহলে আমরা একটু খেয়াল করি, অন্তস্থীয় এ, অ, ও, ওই, এই প্রত্যয়গুলো যদি ক্রিয়ার সাথে যুক্ত থাকে, এই প্রত্যয়গুলো যদি ক্রিয়ার সাথে যুক্ত থাকে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স রিলেটেড একটা স্ট্রাকচারের মধ্যে আমাদের যেতে হবে। আমি খাই, আই ইট, কেন আমি সাবজেক্ট আই, আর খাওয়া ইংরেজি হচ্ছে ইট, রস্যই যেহেতু রয়েছে তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্স। আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে খাওয়ার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ইট, তাহলে ইটটাই বসবে। সে যায়, হি গোস, সে যায়, শি গোস, তাহলে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, যেহেতু গো এটা ও দিয়ে শেষ হয়েছে, আমি মানে আগেই বলেছি ও এস 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 সি এস এক্সাক্ট থাকলে ভার্বের সাথে ই এস যুক্ত করতে হয়, তাহলে এখানে কি যুক্ত হবে, ই এস যুক্ত হবে। তো এখানে আমি একটু খেয়াল করলে যদি দেখি, তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে। পরবর্তীতে সুমন প্রতি শুক্রবার বাড়ি আসে, এখানে এ প্রত্যয় রয়েছে, যেহেতু এ প্রত্যয় রয়েছে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স রিলেটেড স্ট্রাকচারের মধ্যে আমাদের যেতে হবে। সুমন হচ্ছে সুমন, তাহলে আসা ইংরেজি কামের সাথে এস বাই এস যুক্ত হবে, যেহেতু সুমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এস বাই এস যুক্ত হলে এখানে কি যুক্ত হবে, শুধুমাত্র এস যুক্ত হবে। এস যুক্ত হবে, কেন এস যুক্ত হবে, আমি আগেই বলছি ও এস 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 সি এস এক্সাক্ট হলে ইয়ে যুক্ত হবে, অন্যান্য ক্ষেত্রে শুধুমাত্র এস যুক্ত হবে, তাহলে শুধুমাত্র এখানে এস যুক্ত হবে। টু হোম এভরি ফ্রাইডে, তাহলে তুমি স্কুলে যাও, ও আছে, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়ছে, তাহলে আমি তুমি ইংরেজি কি ইউ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে গো হবে প্রেজেন্ট ফর্ম, স্কুলে যাওয়া টু স্কুল। প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের ব্যবহার। আমরা সাধারণত বি ভার্ব বলতে বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তো এক্ষেত্রে কিন্তু বি ভার্বটা হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার হবে না, ওয়াজ, ওয়্যার হচ্ছে ফার্স্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে। আর হ্যাভ ভার্বের হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখানে কিন্তু বসবে হ্যাভ অথবা হ্যাজ। জেনারেল ফ্যাক্ট ওর স্টেটমেন্ট, জেনারেল ফ্যাক্ট অথবা কোনো স্টেটমেন্ট, কোনো বিবৃতি অথবা স্বাভাবিক কোনো একটা বিষয় যখন আমরা বর্ণনা করব, তখন আমরা সাধারণত বি অথবা হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে প্রেজেন্ট সিম্পল টেন্সটা গঠন করব। তো এক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে সাধারণত আই এর সাথে এম হবে, আর এদিকে আই এর সাথে হ্যাভ বসবে, আর উই, ইউ, দে, অর্থাৎ যদি উই, ইউ, দে হয় তাহলে হয় আর হবে, না হলে হ্যাভ বসবে। আর হি, শি, ইট এটার সাথে হয় ইজ বসবে, না হলে হ্যাজ বসবে। এখন যদি আমি এইভাবে বলি, আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, তাহলে এটা কি হবে, আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। আমরা কোরাস আকারে পড়বো, আমি হই আই এম, আমরা হই উই আর, তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, সে হয় হি ইজ, তারা হয় দে আর।
আবার ওদিকে আমার আছে আই হ্যাভ, তোমার আছে ইউ হ্যাভ, তার আছে হি হ্যাজ, তাদের আছে দে হ্যাভ। এইভাবে আমরা পড়বো। এখন আমি যদি বলি আমার অনেক টাকা আছে, আই হ্যাভ আ লট অফ মানি। যদি বলি হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন প্রখ্যাত উপন্যাসিক, হুমায়ুন আহমেদ ইজ আ রিনাউন্ড নোবেলিস্ট অফ বাংলাদেশ। তাহলে বিষয়টা হচ্ছে যখন আমি কোনো জেনারেল ফ্যাক্ট অথবা স্টেটমেন্ট, স্বাভাবিক কোনো বিষয় অথবা স্টেটমেন্ট যখন আমি প্রকাশ করব, তখন আমি বি অথবা হ্যাভ ভার্বের সাহায্য নিয়ে আমি সাধারণত প্রেজেন্ট সিম্পল টেন্সের ফরম্যাটে এটা করব। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আর ইজ অথবা হ্যাভ হ্যাজ, আর ইজ হ্যাভ হ্যাজ এগুলো কিন্তু মূল ভার্ব, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব না, এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা যে বলছিলাম প্রেজেন্ট সিম্পল টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট, এখানেও কিন্তু হ্যাভ আর হ্যাজগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই আছে। প্রেজেন্ট সিম্পল টেন্সের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আমি উল্লেখ করেছিলাম, ওই বৈশিষ্ট্যগুলো যখন আমরা প্রায়োগিক ক্ষেত্রে প্রয়োগ করব, তখন সেন্টেন্সগুলোর প্যাটার্নগুলো কীরকম হতে পারে, ওই সেন্টেন্স প্যাটার্নগুলোকে নিয়ে আমরা বেশ কিছু সেন্টেন্স সাজিয়েছি। আমরা সেন্টেন্সগুলো একটু খেয়াল করি। তো এখন দেখা যাচ্ছে ফ্যাক্টস অ্যান্ড স্টেটমেন্ট দ্যাট আর অলওয়েজ ট্রু, অর্থাৎ এমন কোনো ফ্যাক্ট অথবা এমন কোনো স্টেটমেন্ট, কোনো বিবৃতি অথবা কোনো বিষয় যেটা সর্বক্ষেত্রেই সবসময় সত্য, এরকম কোনো স্টেটমেন্ট যখন আমরা বলবো, তখন এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের আওতাভুক্ত হবে। তো এখন যদি বলি দ্য পিপল অফ বাংলাদেশ ইট রাইস, অর্থাৎ বাংলাদেশের লোকেরা ভাত খায়। পিপল অফ ইন্ডিয়া স্পিক হিন্দি, অর্থাৎ ইন্ডিয়ান লোকেরা হিন্দিতে কথা বলে। তাহলে এই বিষয়গুলো হচ্ছে স্টেটমেন্ট, এমন একটা স্টেটমেন্ট যেগুলো হচ্ছে সবসময় সত্য, কারণ বাংলাদেশের লোকেরা ভাত খাবে সবসময়, আর ইন্ডিয়ান লোকেরা সবসময় হিন্দিতেই কথা বলবে। তাহলে এই ধরনের স্টেটমেন্ট আমি যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করব, তখন আমার মাথায় থাকতে হবে ওই স্ট্রাকচারটা, যেভাবে আমি প্রেজেন্ট সিম্পল টেন্সটা বর্ণনা করেছি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস সাবজেক্ট। তাহলে কী হবে, দি পিপল অফ বাংলাদেশ ইট রাইস, বাংলাদেশের লোকেরা ভাত খায়। মার্কেটস আর বিজি অন ফ্রাইডে ইভিনিং, প্রতি শুক্রবারের সন্ধ্যায় মার্কেট বিজি থাকে। এটা হচ্ছে একটা সাধারণ সত্য। যখন এই ধরনের সত্য আমি প্রয়োগ করব, তখন আমার থেকে প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে স্টেটমেন্ট দ্যাট আর ট্রু ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের প্রেক্ষাপটে এমন কোনো একটি স্টেটমেন্টকে আমি এমন কোনো বিবৃতি অথবা বর্ণনা দেব যেটা বর্তমানের প্রেক্ষাপটে সত্য, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের আওতায় পড়বে। যেমন ধরো জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, জন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আই লাভ টু ইট বার্গার, আই লাভ টু ইট বার্গার, আমি বার্গার খেতে পছন্দ করি। এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সত্য ঘটনা, আমি বর্তমানে প্রেক্ষাপটে বার্গার খেতে পছন্দ করি, অর্থাৎ প্রেজেন্ট প্রসপেক্টিভে এটা হচ্ছে যে সত্য ঘটনা, এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের আওতায় পড়বে। রুটিন অ্যাকশনস অর হ্যাবিট ইন দ্য প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানের কোনো রুটিন অ্যাকশন অর্থাৎ যে কাজটা আমি নির্দিষ্ট বিরতিতে করি অথবা যেই কাজটা আমি নিয়মিত করি, এবং হচ্ছে হ্যাবিট অর্থাৎ ওর কোনো অভ্যাস, কোনো ব্যক্তির অভ্যাস যখন বুঝাবো, তখন প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করবে। তো জন গোজ টু স্কুল এভরিডে, জন প্রতিদিন স্কুলে যায়, এটা হচ্ছে ওর রুটিন একটা কাজ, ও প্রতিদিন স্কুলে যায়, ও এই কাজটা নিয়মিত করে, এটা হচ্ছে রুটিন কাজ, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করবে। তাহলে জন যায়, জন গোজ, যেহেতু জন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, গোজ টু স্কুল এভরিডে। হ্যাবিট যখন বোঝাবে, আই নেভার সি হার ইন ইংলিশ ক্লাস দিস ডেজ, আমি তাকে দিস ডেজ অর্থাৎ বর্তমান সময়গুলোতে ওকে ইংরেজি ক্লাসে আমি তাকে দেখি না, ওর একটা হ্যাবিটে পরিণত হয়েছে না আসাটা, তাহলে এটাও হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেটিং স্টেটমেন্ট। হি রেফার্স টু শিডিউল ইভেন্ট ইন দ্য ফিউচার, অর্থাৎ আমরা সচরাচর ভবিষ্যতে কোনো কাজ সংগঠিত হবে বলতে ফিউচার সিম্পল টেন্সকে নির্দেশ করি, কিন্তু ভবিষ্যতের কাজটা যদি শিডিউলড হয়, অর্থাৎ কোনো একটা মানে কি টাইম শিডিউল মেনটেন করে হয়, তাহলে এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা এটা প্রকাশ করতে পারি। তো এখন যদি বলি রমাদান বিগিনস ফ্রম নেক্সট মান্থ, আগামী মাস থেকে রমাদান শুরু হবে, তাহলে রমাদানের শুরু হওয়াটা কিন্তু খুব সার্টেন একটা বিষয়, আগামী মাস থেকেই হবে, তাহলে এটা নিশ্চিতত্বে এবং শিডিউলড একটা বিষয়, তাহলে কিন্তু আমি প্রেজেন্ট সিম্পল টেন্সে এটা ইন্ডিকেট করতে পারবো। আরেকটা হচ্ছে মাই হলিডেজ অফিসিয়ালি স্টার্টস অন দ্য 5th of এপ্রিল, অর্থাৎ আমার হলিডে 5th of এপ্রিলে শুরু হবে, তাহলে এটাও কিন্তু একটা শিডিউলড একটা টাইম টেবিল উল্লেখ করা হচ্ছে, তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেটিং হবে। আবার যদি বলি
টু গিভ ডিরেকশনস অ্যান্ড ইনস্ট্রাকশন, আমি যখন কোনো দিক নির্দেশনা অথবা কোনো নির্দেশনা প্রয়োগ করব অর্থাৎ নির্দেশনাকে বোঝাবো, তখন এটা অবশ্যই প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেটিং হবে। যেমন ধরো আমি যদি বলি বয়েল দ্য ওয়াটার অ্যান্ড পুট টি অন ইট, অর্থাৎ মানে পানি সিদ্ধ করো এবং এটাতে কি দাও, মানে কি এই চা দাও, চা পাতা দাও, তাহলে এটা কিন্তু একটা ইনস্ট্রাকশন, সামবডি ইনস্ট্রাক্ট সামওয়ান, তাহলে কিন্তু এটা হবে কেউ কোনো একজন অন্য কাউকে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেটিং হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে আসবে ইয়েস, নাথিং এলস। তারপর আরও যদি বলি টু গেট দ্য বুক শপ, টু গেট দ্য বুক শপ ওয়াক ডাউন টু দ্য কর্নার অ্যান্ড টেক এ লেফট, অর্থাৎ টু গেট দ্য বুক শপ, যদি বুক শপটাকে পেতে চাও ওয়াক ডাউন টু দ্য কর্নার অ্যান্ড টেক এ লেফট, অর্থাৎ তুমি কর্নারের দিকে নেমে কর্নারের দিকে যাও এবং ওইখান থেকে লেফটে মোড় নাও, তাহলে কিন্তু এটা কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। যেহেতু কোনো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে কিভাবে যাবে, এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিরেকশনস, অর্থাৎ নির্দেশনা দেওয়া হচ্ছে, দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। যেহেতু এটা দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, কেউ যখন দিক নির্দেশনা দেবে এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স ইন্ডিকেট করবে। সাবজেক্টকে প্রশ্ন করা, অবজেক্টকে প্রশ্ন করা, নাবোধক বাক্য জানা এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করা, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু ইংরেজিতে আমরা কোনো প্রশ্ন তৈরি করতে পারবো না। আমরা যদি প্রশ্ন তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমরা যখন কোনো কনভারসেশনে কারোর সাথে এঙ্গেজ থাকবো তখন কিন্তু ওই কনভারসেশনটা দীর্ঘস্থায়ী হবে না, কিংবা আমরা মনের কথাগুলো যথার্থভাবে ব্যক্ত করতে পারবো না। কাজেই আমাদের জানতে হবে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, আমাদের জানতে হবে কীভাবে প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হবে, আমাদের জানতে হবে সাবজেক্ট কীভাবে প্রশ্ন করতে হবে, আমাদের জানতে হবে অবজেক্ট কীভাবে প্রশ্ন করতে হবে। তো আমরা দেখি এই স্ট্রাকচারগুলো কীরকম হতে পারে। তো আমরা যখন নেগেটিভ করব অর্থাৎ নাবোধক করব, তখন আমরা যে আগে বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তখন কিন্তু নেগেটিভ সেন্টেন্সের বেলায় হবে কি সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট 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 ডট। এখন যদি বলি সে প্রতিদিন স্কুলে যায়, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, ইংরেজি কী হবে, হি গোজ টু স্কুল এভরিডে। আমি যদি বলি সে প্রতিদিন স্কুলে যায় না, সে প্রতিদিন স্কুলে যায় না, তাহলে সেটা কি, সে হচ্ছে কি হি, সে হচ্ছে হি, হি এর সাথে ডাস নট বসবে নাকি ডু নট বসবে, আমাদের জানতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ডাস নট বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে কিন্তু ডু নট বসবে। তাহলে সেই স্কুলে যায় না, সে হচ্ছে সাবজেক্ট, সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাদেরকে কি বসাতে হবে, ডাস নট, হি ডাস নট। যাওয়া ইংরেজি কি, গো টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায় না, সে প্রতিদিন স্কুলে যায় না। এখন যখন আমি এই একই বাক্যটাকে যখন আমি প্রশ্নবোধক করব, যখন যদি আমি জানতে চাইব সে কি প্রতিদিন স্কুলে যায়, সে কি প্রতিদিন স্কুলে যায়, এটা একটা প্রশ্ন, সে কি প্রতিদিন স্কুলে যায়। যখন সে কি প্রতিদিন স্কুলে যায় এই প্রশ্নটা আমি যখন ব্যক্ত করব, সে আমার থেকে খেয়াল রাখতে হবে ডাস বসবে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, তাহলে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার থেকে প্রথমেই আনতে হবে ডু অথবা ডাস, তাহলে কি হবে ডাস। সে ইংরেজি হি, ভার্বের বেস ফর্ম বসবে গো, স্কুলে টু স্কুল এভরিডে, ডাস হি গো টু স্কুল এভরিডে, ডাস হি গো টু স্কুল এভরিডে। তো আমি যদি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি যদি বলি আমি প্রতিদিন স্কুলে যাই না, তাহলে হবে কি আই ডু নট গো টু স্কুল, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে আই, আই কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ডু নট বসবে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কিন্তু ডাস নট বসবে। বলে আমি কি প্রতিদিন স্কুলে যাই, তাহলে কিন্তু এখানে বসবে ডু, ডু আই গো টু স্কুল এভরিডে। তাহলে হি লাভস মি। এখন এটাকে যদি আমি কোয়েশ্চেনে ফেলাই, যদি আমি বলি হি লাভস মি, সে আমাকে ভালোবাসে, যদি আমি বলি কে আমাকে ভালোবাসে, যদি আমি বলি কে আমাকে ভালোবাসে, এই প্রশ্নটা যদি করি উত্তর কি হবে, সাবজেক্ট মানে হি। এগুলোকে বলে সাবজেক্ট কোয়েশ্চেন, অর্থাৎ যে প্রশ্নের উত্তর সাবজেক্ট হবে তাকে বলবে সাবজেক্ট কোয়েশ্চেন। হু লাভস মি, হু লাভস মি, এটা হচ্ছে কি সাবজেক্ট কোয়েশ্চেন। করিম গোজ টু স্কুল এভরিডে, যদি বলি করিম প্রতিদিন স্কুলে যায়, কে প্রতিদিন স্কুলে যায়, তাহলে সাবজেক্ট হচ্ছে করিম, আর এই করিমটাই হচ্ছে উত্তর, সেই জন্য এটা হচ্ছে সাবজেক্ট কোয়েশ্চেন। তাহলে হু গোজ টু স্কুল এভরিডে, উত্তর হচ্ছে করিম। তাহলে অবজেক্ট অথবা এক্সটেনশন অথবা কমপ্লিমেন্টকে আমি যখন প্রশ্নে ফেলাবো তখন এটাকে বলবে অবজেক্ট কোয়েশ্চেন। তো
এখানে হচ্ছে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন কোথায় যায়, তাহলে কোথায় ইংরেজি কি হোয়ার। যেহেতু গোস আছে তাহলে আমার থেকে ডু ডাস থেকে কি আনতে হবে, ডাস। তারপর আনতে হবে সাবজেক্ট, হোয়ার ডাস হি। আর এটা তখন প্রেজেন্ট ফর্মে চলে আসবে গো, হোয়ার ডাস হি গো এভরি ডে। এই সমস্ত স্ট্রাকচার ব্যবহার করে আমাদের বেশি বেশি প্রশ্ন করতে হবে, আমাদের বেশি বেশি সাবজেক্ট কোয়েশ্চেন করতে হবে, আমাদের বেশি বেশি অবজেক্ট কোয়েশ্চেন করতে হবে, আমাদের বেশি বেশি হ্যাঁ বোধক সেন্টেন্স করতে হবে, আমাদের বেশি বেশি না বোধক সেন্টেন্স তৈরি করতে হবে, আমাদের বেশি বেশি প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে হবে। এই সেন্টেন্সগুলো আমরা যখন নিজেরা এক্সারসাইজের মাধ্যমে করতে পারবো তখন আমাদের ইংলিশের ফ্লুয়েন্সিটা অনেক বেড়ে যাবে এবং আমরা একটা ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হয়ে গড়ে উঠতে পারবো। আলোচনার এই পর্যায়ে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স নিয়ে আলোচনা করব। অথবা বর্তমানে চলন্ত অবস্থায় রয়েছে এরকম কোনো কাজ, বর্তমানে চলন্ত অবস্থায় রয়েছে এরকম কোনো কাজ বুঝলে আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করব। তো ইন্ডিকেট প্রেজেন্ট টাইম নাও উইথ অল বাট দি স্টেটিভ ভার্ব। এখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছে স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব ছাড়া অন্য যে কোনো ভার্বের সাথে বর্তমানে কোনো একটা কাজ চলন্ত অবস্থায় রয়েছে এটা বোঝাতে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স হবে। লাইক, ওয়ান্ট, স্মেল, আন্ডারস্ট্যান্ড এগুলো হচ্ছে স্টেটিভ ভার্ব। তো স্টেটিভ ভার্বগুলোর সাথে কিন্তু আবার কন্টিনিউয়াস টেন্সটা হয় না। তো স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। সাধারণ টেম্পোরারি সিচুয়েশন, যেমন আমি যদি বলি সুমেল লিভস ইন চিটাগাং, অর্থাৎ সুমেল চিটাগাংয়ে বাস করে। আর যদি বলি সুমেল ইজ লিভিং ইন চিটাগাং, সুমেল চিটাগাংয়ে বাস করছে, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য আমার বুঝতে হবে। সুমেল লিভস ইন চিটাগাং মানে সুমেল চিটাগাংয়ে বাস করে, এটা হচ্ছে একটা পার্মানেন্ট জিনিস। আর যদি বলি সুমেল ইজ লিভিং ইন চিটাগাং তাহলে বুঝতে হবে সুমেল টেম্পোরারিলি চিটাগাংয়ে বাস করতেছে, এটা কিন্তু ওর স্থায়ী কোনো ঠিকানা নয়। তাই অ্যারেঞ্জমেন্ট ইন ফিউচার ইনভলভিং অ্যানাদার পারসন অর বিজনেস, অর্থাৎ কোনো একটা কাজের উদ্দেশ্যে অথবা কোনো একজন ব্যক্তিকে ইনভলভ করে যদি ভবিষ্যতের কোনো আমরা ব্যবস্থাপনা করি, কোনো একটা কাজ করার পরিকল্পনা করি, তখন কিন্তু আমরা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারবো। যদি আমি বলি আই এম হ্যাভিং মাই হেয়ার কাট অন থার্সডে, শিডিউল রয়েছে, ওই শিডিউলে আমি আমার চুল কাটতে যাচ্ছি, তাহলে এটা একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপটে কোনো একটা সময়কে কেন্দ্র করে আমি একটা কাজ করতে যাচ্ছি, এই জিনিসটাকে আমি এখানে বোঝাচ্ছি। এটা একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ফিউচার অ্যারেঞ্জমেন্ট, তখন কিন্তু আমি প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহার করতে পারবো। আরেকটা যদি বিষয়ে খেয়াল করি, সুমেন ইজ মিটিং হিজ প্যারেন্টস টুমোরো, আগরিত হতে যাচ্ছে, এরূপ বুঝাইলে কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ব্যবহৃত হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স এবং প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের মধ্যে মূল যে পার্থক্যটা এটা যদি আমি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমি করি, আমি করি আই ডু, আর আমি করছি অর্থাৎ কাজটা চলন্ত অবস্থায় রয়েছে, তাহলে এটা কি হয়ে গেল, প্রোগ্রেসিভ টেন্স হয়ে গেল। আর এর সাথে কি হবে, আই অ্যাম ডুইং। আমরা যাই, উই গো, আর আমরা যাচ্ছি, উই আর গোয়িং। সে পড়ে, হি রিডস, সে পড়ছে, হি ইজ রিডিং। সুমন কথা বলে, সুমন স্পিক্স, আর সুমন কথা বলছে, সুমন ইজ স্পিকিং। কন্টিনিউয়াস টেন্স অথবা প্রোগ্রেসিভ টেন্সের নেগেটিভটা হবে সাবজেক্ট প্লাস এমিজার নট প্লাস ভার্বের সাথে আইএনজি। ইন্টিগ্রেটিভ হবে এমিজারটাকে চলে আসবে সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ডট 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 ডট। আর সাবজেক্টিভ কোয়েশ্চেন হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস এমিজার প্লাস ভার্ব আইএনজি ডট 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 ডট। আবার ডাব্লিউএস কোয়েশ্চেন প্লাস এমিজার সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি, এটা হচ্ছে যে অবজেক্টিভ কোয়েশ্চেন। তো আমরা একটু যদি আলোচনা করি, যদি বলি আমি স্কুলে যাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তাহলে হবে আই অ্যাম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এখন যদি বলি আমি স্কুলে যাচ্ছি না, I am not going to school, আমি স্কুলে যাচ্ছি না। ইন্টিগ্রেটিভ, আমি কি স্কুলে যাচ্ছি,
এম আই গোয়িং টু স্কুল। এখন যদি এই সাবজেক্টকে যদি আমি প্রশ্ন করি, আমি স্কুলে যাচ্ছি, এখন এটার প্রশ্ন যদি সাবজেক্ট যদি উত্তর হয় তাহলে কে স্কুলে যাচ্ছে, কে স্কুলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ কোয়েশ্চেন। সাবজেক্টিভ কোয়েশ্চেন হবে হু ইজ গোয়িং টু স্কুল, হু ইজ গোয়িং টু স্কুল। তাহলে আমি কোথায় যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, তাহলে কোথায় ইংরেজি কি ডাব্লিউএস কোয়েশ্চেন থেকে আসবে, এটা হচ্ছে অবজেক্টিভ কোয়েশ্চেন হোয়ার। তারপর আসবে অ্যামিজার থেকে হোয়ার, যে যখন সাবজেক্ট থাকবে আই, তখন কিন্তু আমি যখন অবজেক্টিভ কোয়েশ্চেন করব তখন ইউ দিয়ে শুরু করতে হবে। তাহলে হোয়ার ইউ, পর আসবে কি অ্যামিজার, তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, উত্তর হচ্ছে স্কুল। তাহলে এভাবে আমাদের অনেক বেশি ড্রিল করতে হবে। আমরা আমাদের স্টেটমেন্ট সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, সাবজেক্টিভ কোয়েশ্চেন, অবজেক্টিভ কোয়েশ্চেন, এগুলো আমাদের বেশি বেশি ড্রিল করতে হবে। যত বেশি ড্রিল করব তত বেশি আমাদের এই টেন্সগুলোর উপর যে আমাদের কন্ট্রোল, এটা চলে আসবে এবং আমরা যখন কথা বলবো তখন আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো।